বিএনপি তো একটি সমর্থক নির্ভর দল সবসময় ছিল। এদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, সেটা আজকে নতুন না, বিগত দিন থেকে ভালোবাসে। এই বিএনপির ভালোবাসার পিছনে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, এখানে আমাদের নেত্রী, মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান, আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবদান। এবং মানুষ দেখেছে যে প্রতিটা সময়ে যখন দেশে কোনো দেশের প্রয়োজনে এই জিয়া পরিবারের সবসময় এগিয়ে আসে। আবার দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জিয়া পরিবারের সবচেয়ে বেশি ভূমিকা রাখে। তো স্বাভাবিক কারণেই যে দেশের মানুষকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখে এবং দেশকে সবচেয়ে ভালোবাসে এবং সেই দেশপ্রেম নিয়ে যে পরিবারটা এগিয়ে যায়, সেই দলের নেতাকে তো মানুষ ভালোবাসবে। আজকে একটা আমরা আন্দোলন করেছি, আন্দোলনের সফলতা পেয়েছি। এই যে আজকের আমাদের যে ভূমিধস বিজয়, সেই ভূমিধস বিজয় তারও একটা কারণ। এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কে? বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। সেই তারেক রহমানকে জিতানোর জন্য বা তারেক রহমান পার্টিকে জিতানোর জন্য মানুষ তো চিন্তাই করতেই পারে যে যার নেতৃত্বে দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে, যার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে পেয়েছি, যার নেতৃত্বে আমরা ভোটাধিকার ফিরিয়ে পেয়েছি, আমরা তাকেই তো সহযোগিতা করবো, আমরা তাকেই তো ভোট দিব। এটা তো স্বাভাবিক, এটা মানুষের নেচার। এবং আপনি খেয়াল রাখবেন, মানুষ যদি মানুষের জন্য আপনি রাজনীতি করেন, আপনি যখন কোনো মানুষের জন্য কিছু করবেন সেটা মানুষ মনে রাখে এবং মানুষ তাকে সেভাবে সহযোগিতা করার চেষ্টা করে। এবং এই যে বিগত 17 বছর দেশের মানুষ কল্যাণ থেকে বিরত ছিল, সে একটি সরকার, সেই কল্যাণ থেকে মানুষ সামাজিকভাবে কল্যাণ পায়নি। যেহেতু মানুষ কোনো কল্যাণ পায়নি, অকল্যাণ পেয়েছে, সেহেতু যারা কল্যাণ করবে এবং যারা মানুষের কাছে গিয়ে মানুষকে সেবা দিবে, সেই সেবার কাজটা কারা দেয় সেটা জনগণ জানে। এবং সেটা দেয় হলো বিএনপি, জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি। সেই বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসছে মানুষকে সেবা পাওয়ার জন্য। আর আমরা যারা নির্বাচিত হয়েছি, আমরা কিন্তু সেই তারেক রহমানের নির্দেশনা মেনে মানুষকে সেবা দিয়ে যাব, এলাকার মানুষকে কল্যাণে কাজ করে দেবো। তারেক রহমান কিন্তু সবসময় একটা কথা বলে, তোমরা জনগণের সাথে থাকো, জনগণকে পাশে রাখো, জনগণের কল্যাণে কাজ করো। আমরা সেই কাজটাই করে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামী দিন আমরা সেই কাজ করে যাব। জনগণের যে আস্থা আমরা অর্জন করেছি, জনগণের আস্থা যে বিএনপি অর্জন করেছে, সেই আস্থা ধরে রাখার জন্য আমাদের যেই কাজগুলো করা দরকার এবং জনকল্যাণে যে কাজগুলো করা দরকার, আমরা সেগুলো করবো ইনশাআল্লাহ। আপনার কোনো প্রস্তাব যদি সংসদে গৃহীত না হয়, সেক্ষেত্রে আপনার অবস্থান কি দলের পক্ষে থাকবে না জনগণের পক্ষে থাকবে? না, আমার অবস্থান, জনগণ আমাকে নির্বাচিত করেছে, জনগণের কল্যাণে আমি কাজ করে যাব। এবং আমার সরকার, সেটা তো জনগণের কল্যাণকর সরকার এবং জনগণের কল্যাণে কাজ করবে। আমার যে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তো জনগণের কল্যাণে কাজ করবে। তো যেখানে জনগণের কল্যাণ থাকবে আর সেটা যে আমি প্রস্তাবনা করি আর সেটা সংসদে হবে না বা আমার নেতা মানবে না বা আমার নেতা করবে না, এরকম কিছু না। অবশ্যই আমরা যেই প্রস্তাবনা দিব জনকল্যাণে, জনগণের কল্যাণে, সেই প্রস্তাবনা গৃহীত হবে ইনশাআল্লাহ। এবং কোনো কারণে অনেক সময় অনেক আর্থিক সংকট থাকে, সেই আর্থিক সংকটের কারণে হয়তো আপনি দেখা গেলো যে এই সেশনই হয়তো না হইতে পারে, কিন্তু আগামী সেশনে হবে। ওইগুলো নিয়ে আমাদের কোনো আমরা জনকল্যাণে কাজ করে যাবো। জনগণের কল্যাণের জন্য যেটা মঙ্গল হবে, জনগণের মঙ্গল যেটা, সেটা আমরা করবো। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন, তা জনগণ কতদিনের মধ্যে তা অগ্রগতি দেখতে পাবে বলে মনে করেন? এটা ইনশাআল্লাহ অগ্রগতি আমি শপথ নেওয়ার পর থেকে অগ্রগতি দেখতে পারবো। আমি যে ম্যানিফেস্টো দিয়েছি আমার ফেসবুকে আছে, আমার ওয়েবসাইটে আছে, তো আমি সেগুলো ধরে ধরে কাজ করব। আমি একদিনে সমস্ত কিছু বাস্তবায়ন করতে পারবো না, সেটা হয়তো আমার সময় লাগবে। এই সময় আমি আশা করি জনগণ তাদের কল্যাণের জন্য সেই সময়টুকু আমাকে দিবে। আমি এমন সেই সময় নিয়ে আমি যে ম্যানিফেস্টোতে যে কর্মগুলো দিয়েছি, আমি ম্যানিফেস্টোতে যেটা বলেছি, আমি সেই কাজগুলো করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। শতভাগ সফল হতে পারবো কি পারবো না আমি জানি না, কিন্তু আমি শতভাগ সফল হওয়ার চেষ্টা করবো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আপনার ব্যক্তিগত উদ্যোগ কি থাকবে? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমার ব্যক্তিগত উদ্যোগ থাকবে যে ভোক্তা এবং উদ্যোক্তা দুটার সাথে যদি আমরা সমন্বয় করতে পারি এবং মধ্যস্বত্বভোগী যারা আছে, মধ্যস্বত্বভোগীদের যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে এই দ্রব্যমূল্যের এটা নিয়ন্ত্রণে থাকবে। এবং আমি আশা করব যে মধ্যস্বত্বভোগী যারা আছে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, যাতে কোনোভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না হয়। হ্যাঁ, একজন মানুষ ব্যবসা করে, সে তার কমিশন নেবে, সে তার ব্যবসা করবে, সেটা ঠিক আছে, কিন্তু অতিরঞ্জিত কিছু যাতে না করতে পারে সেদিকে আমাদের সরকার খেয়াল রাখবে। দেশে প্রচলিত আইন আছে, সেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে যারা এই কাজগুলো করার চেষ্টা করবে। যুবক তরুণদের বেকারত্ব কমাতে আপনার এলাকায় কোনো শিল্প পরিকল্পনা আনার পরিকল্পনা আছে কি? অবশ্যই আমরা যেহেতু রাজনীতি করি, আমরা বেকারত্বটা দূর করার জন্য আমরা সর্বোচ্চ কাজ করে দেবো। আমাদের এই এলাকায় অনেক মিল ফ্যাক্টরি আছে, সেই মিল ফ্যাক্টরি যদি ভালোভাবে চলে বা যদি আমরা নতুনদের যেখানে ভোকেশনাল যে সময় ইনস্টিটিউটগুলো আছে, এখানে পলিটেকনিক্যাল আছে, এগুলোতে করে আমাদের মানুষকে স্কিল করতে পারি, তাহলে স্কিল করতে পারলে আমরা দেশে বিদেশে আমরা চাকরির ব্যবস্থা করতে পারবো। অবশ্যই আমাদের সেই ব্যাপার নিয়ে আমাদের পরিকল্পনা আছে, আমাদের জাতীয়ভাবে পরিকল্পনা আছে এবং আমার পার্সোনাল পরিকল্পনা আছে, সেগুলো আমরা কার্যকর করবো। সংসদে অনুপস্থিতি থাকলে
আপনি কি বেতন ভাতা গ্রহণ করবেন? অবশ্যই না। আমি যদি কাজ না করি, আমি যেখানে শ্রম না দিই, আমাকে ধরেন টাকা দিবে কেন? আপনি একটা ডেইলি লেবার, আপনি সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত সে কাজ করবে, তাকে 1000 টাকা দিবে। সে যদি সেখানে ফাঁকি দেয়, সেটা তার ডিসঅনেস্টি। আপনি মনে করতেছেন যে সে আমাকে, আপনার ধরেন যে কাজটার জন্য আপনি করছেন, আপনি মনে করেন এই কাজটা সে সম্পূর্ণ করতে পারবে। সে যদি কাজটা সম্পূর্ণ করতে না পারে আর সে টাকাটা দিয়ে সে পুরোপুরি নেয়, তাহলে তো সে যদি ফাঁকি দেয়, তাহলে তো সেটা হালাল হবে না। আমার কথা হলো হালাল রুজি করে খাই, হালাল রুজি যেখানে আছে সেখানে আমি থাকবো, এবং যেখানে হালাল না, হারামের দ্বারের কাছে আমি যাবো। আমরা বিগত সালগুলোতে দেখে এসেছি যে প্রতিটা দলেরই কিন্তু অঙ্গ সংগঠনগুলোর মধ্যে একটা বিতর্কিত ভাব থাকে, প্রতিহিংসার ভাব থাকে। তো আপনার নেতাকর্মীদের প্রতি আপনার কোনো নির্দেশনা থাকবে কিংবা আমাদের দলীয় কোন্দল যেটা? হ্যাঁ, আমাদের এখানে কোনো দলীয় কোন্দল নাই। আমাদের এখানে আমাদের একটা বড় দল, এখানে অনেক সময় সমন্বয়হীনতা থাকে। আজকেও আমি মিটিং করেছি, আপনি হয়তো শুনেছেন। আমি একটা কথা বলেছি যে আমাদের সমন্বয়টা ঠিক করতে হবে। আমরা যদি কোনো জায়গায় অসমন্বয় থাকে, তাহলে সেটা সমন্বয় করতে হবে। সমন্বয় করে যে যার দল করে, বিএনপি বন্ধ করে, অঙ্গ সংগঠন, কিন্তু বিএনপির মাধ্যমে সে সমন্বয়টাকে করে নিতে হবে, যাতে নিজেদের ভিতরে কোনো ভুল বোঝাবুঝি না হয়। বিগত সালে কিন্তু আমরা ঢাকা 18 আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু ভাসমান কিছু দোকান আছে। তো এখানে কিন্তু বিগত সালে প্রচুর পরিমাণ চাঁদাবাজি এবং ব্যবসায়ীদের হয়রানির একটা ব্যাপার ছিল। যেহেতু আপনারা নতুন সরকার গঠন করছেন, ব্যবসায়ীদের প্রতি আপনার প্রতিশ্রুতিটা কি থাকবে? ব্যবসায়ীদের সাথে আমার অনেক মিটিং হয়েছে, নির্বাচনের পূর্বে মিটিং হয়েছে। ব্যবসায়ীরা এগুলো অকেবহাল আছে। আমি এখানে যাই করি, ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করব, কারণ যে ব্যবসা করে ফুটপাতে করুক আর মার্কেটে করুক, তার তো একটা পরিবার এখানে মেনটেন করে, সে তো পরিবার চালায়। তা আমরা যেটা করি, আগে তাদেরকে পুনর্বাসন করব, পুনর্বাসনের ব্যবস্থা করব, তারপর আমরা সেই জায়গাগুলো হাত দিব। আর আমার কথা হলো যে একটা মানবিকতার দিক থেকে বিবেচনা করে, ধরেন আপনার বুভুক্ষ আছে, আপনার না খেয়ে আছেন, আপনার খাওয়ার ব্যবস্থা কে করবে? রাষ্ট্রকে করতে হবে, সরকারকে করতে হবে। কারণ এই দেশের আপনি নাগরিক, এখানে আপনি ট্যাক্স দেন, বা আপনি হয়তো ট্যাক্স দেওয়ার মতো সে অবস্থা আপনার না থাকলেও আরেকজন তো দেয়। কাজে এই জিনিসগুলো দেখার দায়িত্ব সরকারের আছে, এবং সরকার যেভাবে এগুলোর ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত আমি কার্যকরী করব। আরেকটা হলো যে আমরা যারা ফুটপাতে যারা ব্যবসা করে, হ্যাঁ, তারা যদি ভালোভাবে ব্যবসা করে, যতদিন তাদের পুনর্বাসন না করতে পারবে, তারা তাদের মতো করতেছে। এগুলো তো এখন কেউ দেখতেছে না। কিন্তু আমি অনেক জায়গায় খেয়াল করেছি, অনেক জায়গায় কথা বলেছি যে আগে যেভাবে আপনাদেরকে চাঁদা দিতে হতো, এখন কি আপনারা চাঁদা দিচ্ছেন কিনা? সবাই এক বাক্যে বলছেন না, আমরা কোনো চাঁদা দিচ্ছি না। আর যদি চাঁদা না দেয়, যদি ধরেন একটা দোকানদার যদি 100 টাকা কাউকে চাঁদা দেয়, সেই 100 টাকা সে যদি এখানে বিক্রি না করে অন্য জায়গায় যদি 100 টাকা কমও বিক্রি করে, তাও তো তার এটা কাভারেজ হয়ে যাবে। তা আমার বক্তব্য হলো, আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, মার্কেট কমিটিগুলোর সাথে কথা বলেছি, তারা বলেছে হ্যাঁ, এটা মানবিক ব্যাপার। আমরা আগে দেখবো যে ওদেরকে পুনর্বাসন করা যায় কিনা। পুনর্বাসন করার পরে আমরা ফুটপাতগুলো তাদেরকে ছেড়ে দিতে বলবো। আর তারপরও এখনও যারা ফুটপাতে ব্যবসা করতেছে, আমি তাদেরকে অনুরোধ করব যে জনগণের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, আপনারা সেভাবে কাজ করেন। কারণ আপনি আপনার ব্যবসা করবেন, আরেকজন জনগণও তো রাস্তা দিয়ে হাঁটার জন্য যাচ্ছে, ফুটপাত দিয়ে হাঁটার জন্য। সে যদি হাঁটাটা ব্যাহত হয়, তাহলে সেখানে তো সে কমপ্লেন করবে, আর কমপ্লেন করলে তো আপনি থাকতে পারবেন না। আপনারা যেখানে থাকেন, ওই পরিবেশটা ভালো রাখেন, পরিবেশটা সুন্দর করে আপনি আপনার মধ্যে যদি চলেন, তাহলে আর কোনো কমপ্লেন থাকে না। আপনি যে কথা বললেন, সুন্দর কথা, যে প্রথমবার নির্বাচিত হয়েছে, প্রথমবার এই প্রধানমন্ত্রী হয়েছে, এটা তো একটা মানুষের ভাগ্যের ব্যাপার। আর তারা তো দলের চেয়ারম্যান, দলের মালিক, দলের চেয়ারম্যান। দেশের মানুষ তাদেরকে ভালোবাসে। দেশের মানুষ যদি আপনাকে ভালোবাসে, স্বাভাবিক কারণে সেই দেশের মানুষের ভালোবাসার প্রতিফলন হিসেবে মানুষ তাকে প্রধানমন্ত্রী করে। ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 2টা আসনে নির্বাচন করেছেন, 2টা আসনে বিজয়ী হয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। অতীতে যেভাবে ওনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থা, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দেশের মানুষের কল্যাণের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে কাজ করেছেন, এখন নিজে প্রধানমন্ত্রী হয়ে তার চেয়ে অনেক বেশি কাজ করবেন, সেটা দেশবাসী আশা করে ইনশাআল্লাহ।